নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের দিনেও মার্কেটে একটা ভালো পরিমাণে পতন দেখা গেছে। যদিও এটা ভালো ব্যাপার যে মার্কেট যতটা পড়েছিল সেইখান থেকে কিন্তু আর বেশি নিচের দিকে পড়েনি। মানে যেই লেভেলে ওপেন হয়েছে যদি সেইখান থেকে দেখেন তাহলে দিনের শেষে কিছুটা রিকভারি দেখা গেছে এবং এই প্যাটার্নটাও দেখতে পাচ্ছেন কিছুটা ওপর দিকেই কিন্তু উঠেছে। এবং আজকের যে লো দেখতে পাচ্ছেন এই 24,305, এইখান থেকে প্রায় 180 পয়েন্ট মতো বেড়ে এই যে নিফটি ফিফটি সেটা বন্ধ হয়েছে এবং আজকে একসময় এই হাই এটাও লাগিয়েছিল এই 24,602। মানে মার্কেটে ভলিটিলিটি তো রয়েছে, প্রায় 300 পয়েন্টের মধ্যে আজকে নিফটি ফিফটি ঘোরাফেরা করেছে এবং দিন শেষে টোটাল এই 385 পয়েন্ট পরে বন্ধ হয়েছে। এবং এই বিএসসি সেন্সেক্স সেখানেও দেখতে পাচ্ছেন এই 1122 পয়েন্টের মতো পতন আজকের দিনে দেখা গেছে। এবং এই নিফটি ফিফটি এরকম জায়গাতে এর আগে ট্রেড করছিল এই আগস্ট মাসের সময় করে, এবং তারপরে এই নিফটি ফিফটিতে একটা রিকভারি দেখা গিয়েছিল এবং তারপরেই যুদ্ধের খবর আসার পরে এই নিফটি ফিফটি সেটা কিন্তু আবার বলতে পারেন এই 6 থেকে 7 মাস আগেকার যে পজিশন সেখানে ফিরে গেছে। আর এই মার্কেট পড়ার কারণ এটা তো সবারই জানা রয়েছে। এই বর্তমানে যে আমেরিকা, ইরান, ইসরায়েল এদের মধ্যে যুদ্ধ লেগে গেছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশও এর মধ্যে জড়িয়ে পড়েছে। তো এই কারণে মার্কেট পড়ছে। তবে এইখান থেকে এই যে মার্কেট সেটা কি এন্ড হয়ে যাবে? দেখুন, এই যে মার্কেট সেটা কিন্তু কোনোদিনই এন্ড হবে না। যদি নিফটি ফিফটির ওল্ড চার্টও দেখি, যেমনটা এর আগেও আপনাদের অনেকবার দেখিয়েছি, এইখানে 2008 যদি 8 সালে দেখেন তখন এই যে নিফটি ফিফটি এটা প্রায় 55-60% ক্র্যাশ করেছিল। তারই সঙ্গে সঙ্গে এইখানে কোভিড এর সময় দেখতে পাচ্ছেন এই যে নিফটি ফিফটি এটাই 25-26% পড়েছিল। তো এই বুঝতে পারছেন এক একটা ইন্ডেক্স এরকম 60%, 25% পড়েছে। তো সেই সময় স্টকের যে হাল সেগুলো তো আরো খারাপ হয়েছিল। অনেক স্টক 80%, 90% এরকমও ক্র্যাশ করেছিল। কিন্তু যদি লম্বা সময় দেখেন এইখানে দেখতে পাচ্ছেন এই যে পতনগুলো রয়েছে সেগুলো কিন্তু চোখেই পড়বে না। এই লম্বা সময়ে সবসময় ভালো রিটার্ন কিন্তু দেখতে পাবেন। এবং এই রিসেন্ট সময় এই মার্কেটে প্রবলেম শুরু হয়েছে এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পরে। এই বিভিন্ন দেশের উপরে তিনি ট্যারিফ লাগাচ্ছিলেন, যদিও পরে আমাদের ইন্ডিয়ার সঙ্গে এই আমেরিকার এই যে ট্রেড ডিল সেটাই অল্প কিছুদিন আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল এবং তারপরে মার্কেটে ভালো রিকভারিও আমরা দেখতে পেয়েছিলাম। তো যেদিন এই বাজেট ঘোষণা হয় সেদিন তো একটা মার্কেট বড় পরিমাণে ক্র্যাশ দেখিয়েছিল। তো এই বাজেট ইনভেস্টরদের পছন্দ হয়নি, এসটিটি বাড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এই বাজেট ঘোষণার পরের দিনেই এই যে ট্রেড ডিল সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং তার যে পজিটিভ ইম্প্যাক্ট সেটা আমরা মার্কেটে দেখতেও পেয়েছিলাম। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে জিএসটি 2.0 এটাও ঘোষণা করা হয়েছিল। তো এটাও মার্কেটে কিন্তু কিছুটা বুস্ট এনেছিল এবং তার সঙ্গে সঙ্গে আরো অনেক দেশের সঙ্গে আমরা এই যে ট্রেড ডিলের কথাবার্তা সেগুলো চালিয়েও যাচ্ছি। অনেক দেশের সঙ্গে এই যে ট্রেড ডিল সেটা কমপ্লিটও হয়েছে। তবে এই যে যুদ্ধ রিলেটেড সিচুয়েশন গুলো এগুলো বলে কয়ে আসে না। যেমনটা দেখতে পাচ্ছিলেন মার্কেট আস্তে আস্তে রিকভার করতে শুরু করেছিল, কিন্তু তারপরে এই যে যুদ্ধ পরিস্থিতি সেটা শুরু হয়ে যায় এবং তারপরে মার্কেটে আবার ডাউনফল দেখা যাচ্ছে। যদি গ্লোবাল মার্কেটের কথা বলি, এই ইন্ডিয়া বাদ দিয়ে অনেক যে মার্কেট সেগুলো তো ভালো পারফর্ম করছিল, মানে সেখানে সেরকম বড় অসুবিধা দেখা যাচ্ছে না। কিন্তু ইন্ডিয়ান মার্কেট এমনিতেই খারাপ পারফর্ম করছিল, 1.5 বছর 2 বছর খারাপ পারফর্ম করেছে এবং তারপরে এই যুদ্ধ লেগে যাওয়ার খবরে আবার কিন্তু ইন্ডিয়ান মার্কেট পড়ছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই ভয়ে সামনে আসছে যে ইরানের সঙ্গে যুদ্ধটা 4 থেকে 5 সপ্তাহ চলতেও পারে। যেমনটা এর আগে সবাই মনে করেছিল এই আমেরিকার সঙ্গে এই ইরানের যে যুদ্ধ সেটা তো 2 থেকে 3 দিনের মধ্যেই মিটে যাবে, যেমনটা এর আগে আমরা ভেনেজুয়েলার সঙ্গে দেখেছিলাম। কিন্তু সেরকম ব্যাপার স্যাপার বর্তমানে দেখা যাচ্ছে না। এই ইরানও বলে দিয়েছে তাদের দিক থেকে কোনো নেগোসিয়েশন তারা করতে চাইছে না। এবং এরই সঙ্গে সঙ্গে ইরান এরা কি করেছে, এই যে স্টেট অফ হরমুজ এইখানটা বন্ধ করে দিয়েছে। তো এই জায়গাটা দিয়ে কি হয়, পৃথিবীর যে ক্রুড অয়েল সরবরাহ করা হয় তার 20% এই জায়গাটা দিয়েই যায়। তো এই সময় ইরান যদি ক্রমাগত এই যে স্টেট অফ হরমুজ সেখানেই মিসাইল ছুটতে থাকে, বিভিন্ন যে ভেসেলস সেগুলোর উপরে অ্যাটাক করতে থাকে, তাহলে কি হবে, এই যে ভেসেলস গুলো রয়েছে সেইগুলো এই যে জায়গাটা সেটা এড়িয়েও চলবে এবং সেই কারণে এই জাহাজগুলোকে কি করতে হবে, অন্যান্য যে ঘুর পথ রয়েছে সেখান দিয়ে এই যে ক্রুড অয়েল সেগুলো সরবরাহ করতে হবে। মানে কস্ট অনেক বেড়ে যাবে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে স্টেট অফ হরমুজ রয়েছে এইখান দিয়ে কোনো জাহাজ গিয়ে যদি ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু সেই যে জাহাজগুলো সেগুলোই ইন্স্যুরেন্সের আওতাতেও পড়ে না। এবং সেই কারণে যদি দেখা যায় এই যে ক্রুড অয়েল সেখানে ভালো পরিমাণে বৃদ্ধি আমরা দেখতে পেয়েছিলাম। এবং আজকের দিনে এই যে ক্রুড অয়েল দেখতে পাচ্ছেন এই সামান্য কিছু বাড়া রয়েছে, ব্রেন্ট ক্রুড 0.57%, এই ডব্লিউটিআই ক্রুড একদম ফ্ল্যাট। তো যখন মার্কেট ওপেন হয়েছিল তখন কিন্তু এই যে ক্রুড অয়েলের প্রাইস এগুলো 4-5% বাড়া ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছেন এই যে ক্রুড অয়েলের প্রাইস সেটা আজকের দিনে প্রায় নিউট্রাল দেখা যাচ্ছে। এবং এই কারণে যদি দেখেন এই নিফটি ফিফটি এই আজকের দিনে শুরুতে অনেকটা গ্যাপ ডাউন ওপেন হলেও সেখান থেকে কিন্তু আস্তে আস্তে কিছুটা রিকভারি দেখিয়েছে। এবং যদি মোটামুটি একটা বোটম থেকে ক্যালকুলেটও করেন তাহলে সেই বোটম থেকে আজকের দিনে এই 1%-এর কাছাকাছি কিন্তু বেড়েও ছিল নিফটি ফিফটি। এইখানে এই যে ব্রেন্ট ক্রুড রয়েছে তার যে চার্ট সেটা খুলে নিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন একসময় এই যে ব্রেন্ট ক্রুড এটাই 84-84.5 এরকম জায়গাতে চলছিল, সেখান থেকে কিন্তু এই যে ক্রুড অয়েলের প্রাইস সেটা অনেকটা কমেছে। মানে এর আগের দিনে যে ক্লোজিং প্রাইস ছিল তারও নিচে কিন্তু দেখা যাচ্ছে এখন। তো যেটা আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য ভালো। আর এই ক্রুড অয়েলের প্রাইস এটা বেড়ে গেলে কেন মার্কেটের উপর খারাপ ইম্প্যাক্ট পড়ে, কারণ কি এই যে এক্সপোর্ট কস্ট এটা বেড়ে যাবে। তো এই যে জ্বালানি খরচ এটা বেড়ে গেলে কি হবে, এর মাধ্যমে যে আনাজ যাচ্ছে, সবজি যাচ্ছে, বিভিন্ন জিনিস যাচ্ছে তার দাম বেড়ে যাবে এবং শেষমেশ এই যে
ইনফ্লেশন সেটাই বেড়ে যাবে এবং তার জন্যই আমাদের জিডিপির ওপর খারাপ ইম্প্যাক্ট পড়বে। আর এইসব কারণে ক্রুড অয়েল বেশি দামি হয়ে গেলে সেটা মার্কেটে খারাপ ইম্প্যাক্ট নিয়ে আসে। তবে স্টেট অফ হরমুজ নিয়ে কিছু ভালো খবরও শোনা যাচ্ছে, যেমনটা এর আগে ইরান কি করেছিল, এই যে স্টেট অফ হরমুজ সেটাকে পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছিল, কিন্তু তারপরে চায়নার তরফ থেকে এই ইরানের উপর প্রেসার দেখা যায়, কারণ এই চায়নার সঙ্গে ইরানের যে ব্যবসায়িক সম্পর্ক সেটা ভালো রয়েছে। এই ইরান মূলত যে বিভিন্ন জিনিসপত্র কেনে সেগুলো কিন্তু এই চায়না থেকেই কেনে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এই যে ইরানিয়ান রিয়াল সেটাই ডলারের এগেনস্টে কত উপরে পৌঁছে গেছে এবং এই দেশটার উপর আমেরিকা বিভিন্ন স্যাংশনও লাগিয়ে রেখে দিয়েছে। তো সেই কারণে ইরান এরা কি করে, এই চায়না এই দেশটাকে এই যে তেল সেটা সরবরাহ করে থাকে এবং সেই তেলের পরিবর্তে চায়না কি করে, এই ইরানকে তাদের যে মুদ্রা সেটা দিয়ে থাকে এবং ইরান সেই মুদ্রার মাধ্যমেই বিভিন্ন দেশের সঙ্গে ট্রেড করে থাকে। মানে এই যে চায়নার কথা সেটা ইরানকে শুনতেই হবে। তো সেই কারণে দেখতে পাচ্ছেন এই ইরান তারা কি করেছে, তারা এই যে চায়নার ভেসেলস তাদের অ্যালাউ করেছে এই স্টেট অফ হরমুজ দিয়ে যাওয়ার ব্যাপারে। তবে তারা এই হুমকিও দিয়েছে, দেখতে পাচ্ছেন, ওয়ান্স অফ মিলিটারি অ্যাকশন এগেনস্ট এনি আনঅথরাইজড ক্রসিং, মানে অন্যান্য দেশের কোনো জাহাজ যদি এই জায়গা দিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু তাদের উপর এই যে মিলিটারি অ্যাকশন সেটা নেওয়া হবে, মানে এই যে মিসাইল ফিসাইল এইগুলো ছুঁড়ে এই যে জাহাজ সেগুলো ধ্বংসও করে দেবে। তবে আজকের দিনে ডোনাল্ড ট্রাম্প এই যে হরমুজ প্রণালী সেই নিয়েও কিছু কথাবার্তা বলেছে, দেখতে পাচ্ছেন, ট্রাম্প অর্ডার্স অয়েল ট্যাঙ্কার্স ইন্স্যুরেন্স সাপোর্ট, মানে এর আগে যে বললাম এই জায়গাগুলো দিয়ে যে অয়েল ট্যাঙ্কার্স গুলো গিয়ে ক্ষতিগ্রস্ত হতো তাদেরকে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি এই ইন্স্যুরের যে সুবিধা সেটা দিত না। তো দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তিনি সেই অর্ডারটা দিয়েছেন যে এই জায়গাগুলো দিয়ে গিয়েও কোনো ট্যাঙ্কার যদি ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে এই যে ইন্স্যুরেন্স সাপোর্ট সেটা দিতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলা হয়েছে আমেরিকার যে নেভি রয়েছে তারা এই যে স্টেট অফ হরমুজ রয়েছে সেখান দিয়ে বিভিন্ন যে জাহাজ সেগুলো যাওয়ার ব্যাপারে সহযোগিতা করবে। এবং এইসব খবরের কারণেই দেখতে পাচ্ছেন এই যে ক্রুড অয়েলের প্রাইস সেটা আজকের দিনে টপ লেভেল থেকে অনেকটা পড়েছে। তবে কিছু খবর সকালে সামনে এসেছিল, যেমনটা দেখতে পাচ্ছেন রাশিয়ার একটা ট্যাঙ্কার এখানে আগুন দেখা গেছে, মানে অ্যাটাক করা হয়েছে। পরে যদিও রাশিয়া তাদের দিক থেকে বলেছে যে এই অ্যাটাকে ইরানের কোনো হাত নেই, এই ইউক্রেন দেশটা এই ড্রোনের মাধ্যমে তাদের উপরে অ্যাটাক করেছে। এবং তারই সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার কাছে বর্তমানে এই যে ক্রুড অয়েল তার সঙ্গে সঙ্গে পেট্রোল ডিজেল এদের যে রিজার্ভ সেগুলো ভালো রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ার কাছে এই 25 দিনের ক্রুড অয়েলের যে রিজার্ভ সেটা রয়েছে, তারই সঙ্গে সঙ্গে 25 দিনের পেট্রোল এবং ডিজেলের যে রিজার্ভ সেটাও রয়েছে, মানে টোটাল 50 দিনের রিজার্ভ কিন্তু রয়েছে। মানে এই যুদ্ধ যদি আরো বেশি দিন ধরে চলে, ধরুন এই 40 দিন 50 দিন এগুলো ছাপিয়ে গেল, তখন কিন্তু সেটা খুবই খারাপ ব্যাপার হবে আমাদের ইন্ডিয়ার জন্য, কারণ তখন বেশি দাম দিয়ে যে ক্রুড অয়েল সেটা কিনতে হবে। বর্তমানে সেরকম বড় প্রেসার কিন্তু নেই। তবে কিছু কিছু ব্রোকার বলছে যদি খুব খারাপ কেস হয়, দেখতে পাচ্ছেন ওয়ার্স কেস, তো তখন কি হতে পারে, এই যে ক্রুড অয়েলের প্রাইস এটাই $150 পৌঁছে যেতে পারে, মানে বর্তমানের দাম থেকে প্রায় ডবল হয়ে যাওয়ার সম্ভাবনা বিভিন্ন ব্রোকার দেখছে। তো যদি এরকমটা হয়ে যায় তাহলে ক্রুড অয়েল আমদানি করতে ভারতকে প্রতিদিন অতিরিক্ত প্রায় $1 বিলিয়ন কাছাকাছি টাকা কিন্তু খরচ করতে হবে। তবে গোল্ডম্যান স্যাচ এরা কিন্তু এই যে ক্রুড অয়েলের প্রাইস খুব বেশি বাড়বে সেই নিয়ে বড় সম্ভাবনা দেখছে না। এই গোল্ডম্যান স্যাচ এরা কি বলছে, এই যে ক্রুড অয়েলের ফোরকাস্ট দেখতে পাচ্ছেন এই $10 বাড়িয়ে করেছে এই $76, মানে শর্ট টার্মে যে ক্রুড অয়েল এতটা বেড়ে গেছে এই 80-85 কাছাকাছি চলে গেছে, সেটা টেকার সম্ভাবনা কিন্তু কম রয়েছে। মানে দেখুন মার্কেটের হালচাল পুরোটাই নির্ভর করবে এই যে ক্রুড অয়েলের প্রাইস মুভমেন্ট সেটার উপরে। এবং তারই সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার জন্য আরো একটা ভালো ব্যাপার, এইখানে দেখতে পাচ্ছেন এই রাশিয়া তারাও কি করতে চাইছে, তারাও তাদের যে তেল সেগুলো ইন্ডিয়ার পাঠাবার জন্য বিভিন্ন ব্যবস্থাও করছে, কারণ এই মিডিল ইস্টে কনফ্লিক্টের কারণে আমাদের ইন্ডিয়াতে এই যে তেলের সাপ্লাই সেখানে কিন্তু বড় ব্যাঘাত দেখা যাচ্ছে। এবং সেখান থেকে যদি রাশিয়া আমাদের ইন্ডিয়াতে এই যে ক্রুড অয়েল সেটা পাঠায় তাহলে আমাদের ইন্ডিয়ার জন্য এই যে চিন্তা সেটা অনেকটাই কম হবে। তবে এইখানেও একটা প্রবলেমের ব্যাপার রয়েছে, যদি আমরা এই রাশিয়ার থেকে তেল কিনি তাহলে আমাদের সঙ্গে এই আমেরিকার যে ট্রেড ডিল হয়েছে সেখানে কোনো প্রবলেম দেখা যেতে পারে। যেমনটা এর আগে দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তিনি এই স্পেনের ওপর বিভিন্ন বিধিনিষেধ লাগিয়ে দিয়েছেন। এই ডোনাল্ড ট্রাম্প তিনি এই স্পেনকে রিকোয়েস্ট করেছিলেন তাদের যে বেস রয়েছে সেগুলো এই আমেরিকাকে যুদ্ধের জন্য দেওয়ার ব্যাপারে, মানে বর্তমানে যাতে স্পেনের বেস ব্যবহার করে আমেরিকা যুদ্ধ চালিয়ে যেতে পারে, কিন্তু এই স্পেন তারা সরাসরি এটা না করে দিয়েছে। তো সেই ব্যাপারেই দেখতে পাচ্ছেন এই ডোনাল্ড ট্রাম্প কি ট্রেড করেছে, টু কাট ট্রেড ওভার এয়ারবেস ডিসপুট। আর ইরানের দিকে কেমন কি সিচুয়েশন দেখা যাচ্ছে, যেমনটা দেখতে পাচ্ছেন এই আল খামেনির মৃত্যুর পর এই রিপোর্ট সামনে আসছে যে তার ছেলে এই মোজতাবা এনাকে নতুন সুপ্রিম লিডার হিসেবে বসানো হয়েছে। এইগুলো বিভিন্ন রিপোর্ট ক্লেম করছে, যদিও ইরান এরা বর্তমানে কিন্তু ডেনাই করছে। আর এরকম সিচুয়েশনের মধ্যেও যদি কথা বলি আমাদের এই ইন্ডিয়ান মার্কেট এটা কিন্তু অন্যান্য যে গ্লোবাল এশিয়ান মার্কেট রয়েছে তার থেকে ভালো পারফরমেন্স দেখিয়েছে, কারণ অন্যান্য যে গ্লোবাল মার্কেট রয়েছে সেখানে যে পতন সেটা আরো বেশি। এই নিফটি ফিফটি এটা তো 1.5% পড়েছে, সেখানে যদি অনেক কিছু গ্লোবাল ইন্ডেক্স দেখি সেখানেও প্রায় এরকমই পতন দেখা গেছে। কোনো কোনো ইন্ডেক্স তো প্রায় 10 থেকে 12% পর্যন্ত পড়ে গেছে। যেমন
যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এই যে নিক্কেই মানে জাপানের মার্কেট গতকালও পড়েছিল এবং আজকের দিনেও এই 3.5% উপরে পড়েছে। তারপরে এই সাংহাই দেখতে পাচ্ছেন এটা প্রায় 1% ডাউন। এই হ্যাংসেং এর মার্কেট দেখুন 2% পড়ে গেছে। এই তাইওয়ানের মার্কেট এটাও ডাউন হয়েছে 2.20%। এবং এখানে সাউথ কোরিয়ার মার্কেট দেখতে পাচ্ছেন এই যে কোসপি এটা একটা ইন্ডেক্স মানে একটা দেশের স্টক মার্কেটের ইন্ডেক্স এটা 12% ডাউন হয়ে গেছে। তো এরকম দিক থেকে যদি দেখেন তাহলে আজকে ইন্ডিয়ান মার্কেট এতটা খারাপ পারফরমেন্স দেখায়নি, কারণ এমনিতেই অনেকটা ডাউন হয়ে রয়েছে এবং তারপরে আর কত বেশি ডাউন হবে। তবে এগুলো বাদ দিয়ে যদি ইউরোপিয়ান মার্কেটের কথা বলি সেখান থেকে কিন্তু আসার আলো দেখা যাচ্ছে। যদি এখানে কথা বলি দেখতে পাচ্ছেন আমেরিকান মার্কেটের যে ডাউ জোন্সের ফিউচার্স রয়েছে এটাই শুরুতে অনেকটা পড়া থাকলেও আস্তে আস্তে কিছুটা রিকভারি দেখিয়েছে। তারই সঙ্গে সঙ্গে এই যে নাসডাকের ফিউচার্স এটা তো সামান্য পজিটিভে হলেও ট্রেড করছে। এবং যদি বিভিন্ন ইউরোপিয়ান মার্কেটগুলো দেখি এইখানে ভালো সংকেত দেখা যাচ্ছে। এই যে ড্যাক্স 1.91% বাড়া, ফুটসি 100 এটাও বেড়েছে, ক্যাক 40 এটাও 1.25% বেড়েছে, এই ইউরোস্টক্স এটাও 1.94% বেড়েছে। মানে বেশিরভাগ যে ইউরোপিয়ান মার্কেট সেগুলো ভালো পারফর্ম করছে। তো হতে পারে ভেতরে কোনো ভালো সংকেত রয়েছে বা হতে পারে সামনে কোনো এই যে নেগোসিয়েশন সেটা শুরু হয়ে যেতে পারে। তবে এগুলো সবই সম্ভাবনা, শুধুমাত্র এই মার্কেটের যে অবস্থান সেটা দেখে এটা মনে হচ্ছে। যদি এরকম কিছু হয় তাহলে আমাদের ইন্ডিয়ান মার্কেট যেভাবে পড়েছে সেভাবেই কিন্তু বড় রিকভারি দেখাবে। এবং এরপরে যদি এই দুবাইয়ের মার্কেট দেখি তো দুদিন বন্ধ রাখার পরে এই যে দুবাইয়ের মার্কেট সেটা আজকের দিনে ওপেন হয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন আজকেই 5.5% পতন দেখা গেছে। প্রায় সব দেশের ইন্ডেক্সে এই যে পতন সেটা দেখা যাচ্ছে। এবং তারই সঙ্গে সঙ্গে আরো একটা যে খারাপ ব্যাপার সেটা হচ্ছে আমাদের এই ইন্ডিয়ান রুপি এটাও লাগাতার দুর্বল হচ্ছে। আর একদিকে ক্রুড অয়েলের প্রাইস বাড়ছে, তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান রুপি বাড়ছে। তো এই দুটো কারণে আমাদের যে ইন্ডিয়ান মার্কেট সেখানে আরো বেশি প্রেসার তৈরি হবে। দেখুন এই যে ইন্ডিয়ান রুপি এটা যদি ফিক্স থাকতো তাহলে ক্রুড অয়েলের প্রাইস সেটা কি হতো, সেটাই $70 থেকে $80 হচ্ছে। তো সেখানে যে $10 এক্সট্রা সেটা দিতে হতো, কিন্তু সেখানে দেখতে পাচ্ছেন ক্রুড অয়েলের যে প্রাইস সেটাও বেড়ে যাচ্ছে, মানে ডলারের খরচাও বাড়ছে। তার সঙ্গে সঙ্গে এই যে ইন্ডিয়ান রুপি এটাও লাগাতার দুর্বল হচ্ছে। মানে প্রথমে কি করতে হবে আমাদের এই যে ইন্ডিয়ান রুপি এটাকে তো ডলারে কনভার্ট করতে হবে। মানে ধরুন আগে যখন এই যে ইন্ডিয়ান রুপি এটাই 90-এর কাছাকাছি ছিল তখন $1 পেতে গেলে আমাদের এই 90 টাকা কনভার্ট করতে হতো, কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন এই 92 পৌঁছে গেছে। মানে $1 পেতে গেলে আমাদের বর্তমানে 92 টাকা কনভার্ট করতে হবে। মানে দুদিক থেকে চাপ দেখা যাচ্ছে। আর এসবেরই প্রভাব আমাদের ইন্ডিয়ান মার্কেটেও পড়েছে। এই নিফটি নেক্সট 50 2.70% ডাউন, নিফটি ব্যাংক 1.81% পড়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটাই 2% ডাউন, মিড ক্যাপ সিলেক্ট পড়েছে 1.92%, নিফটি 100 200 500 সব দেখতে পাচ্ছেন প্রায় 0.1%-এর কাছাকাছি পড়া। এই মিড ক্যাপ 50 মিড ক্যাপ 100 1.95% এবং 2.16% পড়েছে। এই স্মল ক্যাপও পড়েছে, এই স্মল ক্যাপ 100 দেখতে পাচ্ছেন 2.11% ডাউন এবং এই স্মল ক্যাপ 50 এটা পড়েছে 2.15%। এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান যে ভিক্স যেটাই অল্প কয়েকদিন আগে এই 10-12-র কাছাকাছি চলছিল সেটা এর আগের দিনও বেড়েছিল। দেখতে পাচ্ছেন আজকের দিনেও আবার এই 23% বেড়ে গেছে, এই 21-এর ওপরে উঠে গেছে। মানে ভলিটিলিটি অনেকটাই বেশি রয়েছে। আর ওভারঅল মার্কেট ব্রেথ কেমন, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন 3,337 খানা স্টকের মধ্যে এই 673 খানা পজিটিভে বন্ধ হয়েছে এবং এই 2577 খানা লাল নিশানে বন্ধ হয়েছে। তো এখানেও পড়া শেয়ারের সংখ্যা অনেকটাই বেশি। আর বিভিন্ন সেক্টর ওয়াইজ কেমন কি পারফরমেন্স দেখা গেছে, এই নিফটি আইটি এটাই কিছুটা সবুজে। তারপরে যদি দেখেন বাকি সব ইন্ডেক্স লালে বন্ধ হয়েছে। এই অটো দেখতে পাচ্ছেন 2.44% ডাউন হয়ে গেছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস 2%, এফএমসিজি 1.88%, মিডিয়া 3%, এই মেটাল এটা 4% ডাউন হয়ে গেছে, ফার্মা 1.24% পড়েছে, পিএসইউ ব্যাংক পড়েছে 3.24%, প্রাইভেট ব্যাংক 1.5%, রিয়েলটি 3%। তো সেক্টর ওয়াইজ বড় বড় পতন আজকের দিনে দেখা গেছে। এরপরে যদি কিছু স্টক বলি যেগুলো ভালো এবং খারাপ পারফর্ম করেছে, দেখতে পাচ্ছেন এই প্রাজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড 3.14% বাড়া। আর শুধুমাত্র প্রাজ ইন্ডাস্ট্রি নয়, বিভিন্ন ইথানল সেক্টরের সঙ্গে যুক্ত কোম্পানিগুলোতে আজকের দিনে তেজি এসেছে। এখানে দেখতেই পাচ্ছেন এই সুগার রিলেটেড কোম্পানিগুলো কেন বেড়েছে, কারণ এই যে ক্রুড অয়েলের প্রাইস সেটা বাড়ছে। তো এই যে ইথানল এটা এই যে ক্রুড অয়েলের একটা বিকল্প সেই হিসাবে কাজ করতে পারে। তো দেখতে পাচ্ছেন এটা একটা বিকল্প হওয়ার কারণে এর যে চাহিদা সেটা বৃদ্ধি পাচ্ছে এবং সেই কারণেই চীনের রিলেটেড কোম্পানিগুলো ভালো পারফর্ম করেছে। তারপরে জেনটেক লিমিটেড ডিফেন্স সেক্টরের সঙ্গে যুক্ত কোম্পানি প্রায় 4.88% বাড়লো। তারপরে ওলা ইলেকট্রিক মোবিলিটি এটা তো একদম লোয়েস্ট লেভেলে রয়েছে, তো সামান্য সামান্য তেজি আসছে, আজকেই 3% বেড়েছে। তারপরে পলিমেডিকিউর 6%-এর উপরে বাড়া। আর যদি পড়া শেয়ারগুলোর ব্যাপারে কথা বলি, এইখানে দেখতে পাচ্ছেন এলএনজি সংক্রান্ত যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো পড়েছে। এই পেট্রোনেট এলএনজি 9.54%। আর এই এলএনজি সংক্রান্ত কোম্পানিগুলো কেন পড়ছে, কারণ এই স্টেট অফ হরমুজ এটা বন্ধ হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, শুধুমাত্র যে তেলের সাপ্লাই ডিসরাপ্ট হচ্ছে সেরকম ব্যাপারই নয়, এই যে এলএনজির এক্সপোর্ট এগুলোতেও কিন্তু প্রবলেম দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে কাতার তারা কি করেছে, এই এলএনজির যে প্রোডাকশন সেটা হল্ট করে দিয়েছে। মানে ডিমান্ড তো রয়েছে কিন্তু এই যে সাপ্লাই সেখানে ঘাটতি দেখা যাবে এই প্রোডাকশন হোল্ড করার কারণে, এবং এই কারণে পড়েছে। এই ধরনের আরো অনেক কোম্পানি যেমন এই মহানগর গ্যাস 9.63%, তারপরে আইজিএল এটাও 6.5% পড়েছে। তারপরে অটো সেক্টরে খারাপ পারফর্ম করেছে এই ফোর্স মোটরস দেখতে পাচ্ছেন প্রায় 9% ডাউন।
আর এখানে রিসেন্টলি ভালো তেজিও এসেছিল। তারই সঙ্গে সঙ্গে টাটা মোটরসের এই যে প্যাসেঞ্জার ভেহিকেল এটাও পড়ে গেছে 5.29%। আর এরপরে এলএনটি এর তো একটা বড় ব্যবসায়ী মিডিল ইস্টে রয়েছে এবং এই 2-3 দিনেই দেখতে পাচ্ছেন এই 10% ক্র্যাশ করেছে এত বড় একটা কোম্পানি। তারপরে টাটা স্টিল লিমিটেড এটা বেড়েছে 7%। আর শুধুমাত্র টাটা স্টিল নয়, বিভিন্ন স্টিল সংক্রান্ত কোম্পানিগুলোতেই পতন এসেছে। যেমনটা দেখতে পাচ্ছেন এই যে জেএসডব্লিউ স্টিল এরাও পড়েছে। কি কারণে পড়েছে? এমনিতেই দেখতে পাচ্ছেন এই যে মেটাল ইন্ডেক্স এটা 4% পড়ে গেছে। আর এমনিতেও এই যুদ্ধের সময় এই যে অ্যালুমিনিয়ামের প্রাইস এটা বাড়লেও এই কোম্পানিগুলো কি করে বিভিন্ন দেশে এই যে সাপ্লাই সেটাও দিয়ে থাকে। তো এই মিডিল ইস্টে এত বড় প্রবলেম দেখা যাচ্ছে, তো এর ফলে কি হবে এই যে সাপ্লাই সেখানে ডিসরাপশন দেখা যাবে। তো এই কারণে এই কোম্পানিগুলো পড়েছে। তারপরে বিভিন্ন রেলওয়ে কোম্পানিগুলো যদি দেখেন, এইখানে দেখতে পাচ্ছেন আরবিএনএল 6.38%, তারপরে ইরকন 4% পড়া, তারপরে আইআরএফসি এটাও পড়েছে 1.24%। তো এই মিডিল ইস্টের সঙ্গে কোনো কনফ্লিক্ট তৈরি হলে কি হয়, এই মিডিল ইস্টের যে রেলওয়ে করিডর তার যে সম্ভাবনা সেটা অনেকটা কমে যায়। তো সেই কারণে যে রেলওয়ে স্টকগুলো এইখানে পতন দেখতে পাচ্ছেন। আরো অনেক কোম্পানি ভালো ভালো দামে চলে এসেছে, যেমন দেখতে পাচ্ছেন এই ডিএলএফ লিমিটেড এই অল্প কিছুদিন আগেই এই 800-900 কাছাকাছি চলছিল, সেখান থেকেই 600 নিচে নেমে গেছে। তো অনেকে কিছুদিন আগে ভাবছিলেন যে স্টক পড়লে ভালো দামে নেব, তো তাদের জন্য অনেক যে স্টক সেগুলো কিন্তু ভালো ভ্যালুয়েশনে বর্তমানে ট্রেড করছে। তারপরে কেপিআইটি টেক এটাও যদি দেখেন এই অল্প কিছুদিন আগেই এই 1400-র ওপরে চলছিল, সেখান থেকে প্রায় হাফ হয়ে গেছে। তো এরকম বহু স্টক বর্তমানে একটা ভালো ভ্যালুয়েশনে কিন্তু মার্কেটে ট্রেড করছে। আর ভিডিও শেষে যদি নিফটি ফিফটির কথা বলি, এই নিফটি ফিফটির মধ্যে আজকে 4খানা কোম্পানি মাত্র সবুজে বন্ধ হয়েছে এবং এই 46খানা লাল নিশানে বন্ধ হয়েছে। আর এই নিফটি ফিফটির মধ্যে কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করেছে, তো যে 4টে ভালো পারফর্ম করেছে তাদের মধ্যে প্রথমটা হচ্ছে ভারতী এয়ারটেল 1.88% বেড়েছে। তারপরে কোল ইন্ডিয়া 1.85%। তো এই কোল ইন্ডিয়ার বাড়ার কারণ কি, বর্তমানে দেখতে পাচ্ছেন এই যে তেলের যে সাপ্লাই সেখানে প্রবলেম দেখা যাচ্ছে, এলএনজির সাপ্লাই এখানে প্রবলেম দেখা যাচ্ছে। তো সেখানে অনেকে কি করবে, এই যে কোল এর মাধ্যমে বিভিন্ন কাজ সারবার চেষ্টা করবে। তো সেই কারণে এটা কিছুটা তেজি এসেছে। তারপরে ইনফোসিস 1.33% বেড়েছে এবং এই টেক মাহিন্দ্রা এটা বেড়েছে 0.15%। আর আজকে তো মার্কেটে দেখতে পেয়েছেন শুধুমাত্র যে নিফটি আইটি সেটাই কিছুটা সবুজে বন্ধ হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই ইনফোসিস, টেক মাহিন্দ্রা এইগুলোই নিফটি আইটিরই কোম্পানি। আর পড়া শেয়ার কোনগুলো রয়েছে, এখানে টাটা স্টিল 7% ডাউন, তারপরে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল 5.29%, এসবিআই লাইফ পড়েছে 4.98%, জেএসডব্লিউ স্টিল পড়েছে 4.67% এবং এই যে এলএনটি এটাই 4.54% পড়ে বন্ধ হয়েছে। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আরো কিছু নিউজ কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।